আরেকটা বলছো যে মেজোডাম, মেজোডামের কিন্তু অনেক মানে ডিভিশন আছে। হ্যাঁ, আমি যদি ইন্টারমিডিয়েট মেজোডাম থেকে কি আসবে? প্যারাক্সিয়াল মেসোডার্ম। হ্যাঁ, পারেক্সিয়াল মেজোডাম। আর কি আছে? ল্যাটারাল প্লেট মেজোডাম থেকে কি আসবে? মাস্কুলোস্কেলেটাল সিস্টেম। জি স্যার, হ্যাঁ, লিম্ফের। লিম্ব গুলা। ল্যাটারাল প্লেট মেজোডাম আবার দুইটা ছিল, ঠিক না? একটা ছিল প্যারাটাল আর একটা ছিল ভিসারাল। হ্যাঁ, সোমাটিক বা স্প্লেনিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডাম। স্প্লেনিক লেয়ার থেকে কিন্তু মাসেল আসে, এটা মাসেল হচ্ছে স্মুথ মাসেল, ভিসারাল মাসেল গুলো আসে। হ্যাঁ, আর ল্যাটারাল প্লেট মেজোডাম থেকেও আমাদের আসতেছে। আরেকটা আছে, দেখো তো একটোডার্মের কোনো সোর্স আছে কিনা মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের? নিউরাল ক্রেস্ট সেল থেকে স্যার। হ্যাঁ, গুড, নিউরাল ক্রেস্ট সেল থেকে আসতেছে। তাহলে এগুলো ছিল আমাদের মেন সোর্স অফ দা মাস্কুলোস্কেলেটাল সিস্টেম। তো আজকে আমরা এই হেড নেক রিজন একটা ব্রড হেডিং দিয়েছি। হ্যাঁ, এখানে আমরা পড়ব হচ্ছে মেনলি হেড নেক রিজনের স্কালের মেনলি সোর্স গুলা, বা ডেভেলপমেন্টাল প্রসেসটা কি হয় সেই জিনিসটাও দেখবো, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম গুলাও দেখবো। তারপর পরবর্তী যে লেকচার গুলা থাকবে ওইখানে গিয়ে আমরা যে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, যে ফেসের ডেভেলপমেন্ট, টাং এর ডেভেলপমেন্ট, হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট, ওইভাবে আমরা পরে পড়বো। আজকে আমরা স্কালটা পড়বো আর সাথে পড়বো ছিল ফেরিঞ্জিয়াল অ্যাপারেটাস। হ্যাঁ, আর কি কি আছে। তো ওইভাবে আমি একটু সাজানোর চেষ্টা করেছি যে সোর্স অফ দ্য মেসেনকাইমাল টিস্যু এন্ড হেড রিজন বা হেড এন্ড নেক রিজনের সোর্সটা কি। তোমরা দেখবা। এবং ডেভেলপমেন্ট দুইটা হয়, নিউরোক্রেনিয়াম এন্ড ভিসেরোক্রেনিয়াম, দুইটা ভাগে ভাগ করে বা ডিভিশন করে স্কালকে আমরা ডেভেলপমেন্টটা পড়বো। ক্রেনিও ক্রেনিওস্কাইসিস এটা একটা ডেভেলপমেন্টাল বা কনজিনেটাল অ্যানোমেলি, তার বিভিন্ন ফর্ম আছে, এই ফর্ম গুলাকে আমরা দেখব। তারপর আছে হচ্ছিল আমরা দেখব যে ফেরিঞ্জিয়াল অ্যাপারেটাস, ইন্ট্রোডাকশন হিসাবে যে ফেরিঞ্জিয়াল পাউস জিনিসটা কি, ফেরিঞ্জিয়াল আর্চেস কি, ফেরিঞ্জিয়াল ক্লেফট বা ফেরিঞ্জিয়াল মেমব্রেন কি এবং কোথায় থাকে, প্রথমে এটা দেখে নিব। দেখার পর আমরা এদের ডেরিভেটিভস গুলা দেখবো, যেরকম ফেরিঞ্জিয়াল আর্চেস ডেরিভেটিভস গুলা কি। এবং ফেরিঞ্জিয়াল আর্চেস ডেরিভেটিভস এর মধ্যে তার নিজস্ব ক্রেনিয়াল নার্ভ আছে, আর্টারি আছে, কার্টিলেজ, মাসেল আছে। এই জিনিসগুলো আমরা দেখবো যে কি কি আছে, কি কি নার্ভ আছে, কি কি আর্টারি আছে, এইভাবে আমরা দেখবো। তারপর আমরা দেখব যে ফেরিঞ্জিয়াল যে পাউচ গুলা থাকে ওইখান থেকে থাইমাস, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি যেটা ডেভেলপ করে, এরা কিছুটা মাইগ্রেশন করে নিচের দিকে। নিজের একই যেই জায়গায় ডেভেলপ করে ওই প্লেসে থাকে না, নিচের দিকে চলে যায়। হ্যাঁ, তো ওই পজিশন বা মাইগ্রেশন আমরা একটা ছবি দিয়ে দেখবো। দেন হচ্ছিল আমরা ব্রাঙ্কিয়াল ফিস্টুলা, এটা অনেক সময় শর্ট নোটস আসে, এই জিনিসটা কি এবং কোথায় হয় বা কি কনসিকুয়েন্স হইতে পারে, এই ব্রাঙ্কিয়াল ফিস্টুলাটা আমরা পড়ার চেষ্টা করব। তো প্রথমে তোমরা অনেকে বলে ফেলছো যে পারিক্সিয়াল মেজোডাম, পারিক্সিয়াল মেজোডাম গুলোর আবার কিছু কিছু মানে সেগমেন্টাল ব্লক হয়। একটা হলো সোমাইটোমিয়ার বলে আর একটা হলো সোমাইট বলে। সোমাইটোমিয়ারটা কোথায় ছিল? ইন দ্য হেড রিজন, অক্সিপিটাল রিজন। হ্যাঁ, ওখানে। তারপরে অক্সিপিটাল থেকে কর্ডালি যেগুলো যাচ্ছে, ব্লক গুলো যেগুলো হচ্ছে ওগুলোকে আমরা বলি সোমাইট। হ্যাঁ, গুড। তারপরে ছিল ল্যাটারাল প্লেট মেজোডার্ম থেকে আসবে নিউরাল ক্রেস্ট সেল, যদি এটা একটোডার্মাল, তারপরও নিউরো একটোডার্মা থেকে আসে, তারপরও এটা নিউরাল ক্রেস্ট সেল, এখানে আমাদের মাস্কুলোস্কেলেটাল ডেভেলপমেন্টে কন্ট্রিবিউশন থাকবে। এন্ড দে মাইগ্রেট ফ্রম দা ব্রেন। হ্যাঁ, ব্রেন টিস্যু থেকে সে মাইগ্রেট করে, কারণ একদম কর্ডালি দেখছো আমাদের যে ব্রেনের যেটা কর্ডালি পোর্শন নিউরাল টিউব, ওটা ডাইলেটেশন হয়ে আমাদের ফোর ব্রেন, মিড ব্রেন এগুলো হবে। আমরা এটা পরে আবার ব্রেনের এটা পড়বো, নার্ভাস সিস্টেমটা, ওইখান থেকে তারা মাইগ্রেট করে। এটা। আর কিছু আছে যে একটোডার্মাল প্লে কর্ডস, হ্যাঁ, যেরকম তোমরা পড়বা। হ্যাঁ, আমাদের লেন্স প্লে কর্ড আছে, ওটিক প্লে কর্ড আছে। হ্যাঁ, এরাও হেড রিজনে থাকে। তাহলে ইন ব্রড সেন্সে
আমাদের হেড এক রিজনের মাস্কুলোস্কেলেটাল সিস্টেমটা ড্রাইভ করতেছে হচ্ছে এই চারটা সোর্স থেকে। তো এই চারটা সোর্স থেকে করলেও আমরা একটু আরেকটু ছোট করে যদি আনি তাহলে আমরা তিনটা পাবো। পারিক্সিয়াল মেজোডাম, ল্যাটারাল প্লেট, সোমাটিক লেয়ারটা আমরা বলবো এখানে, বা প্যারাইটাল লেয়ারটা বলবো। হ্যাঁ, প্যারাইটাল লেয়ার বা সোমাটিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডাম, আর হচ্ছিল নিউরাল ক্রেস্ট সেল। These are the source, mesenchymal source. হ্যাঁ, mesenchyme থেকে কিন্তু initially mesenchyme হবে loosely arranged connective tissue within the embryo, the mesenchyme. এই mesenchyme থেকে আমাদের skeletal systemটা ডেভেলপ করবে of the head and neck region. এরা কারা কারা? Paraxial mesoderm, lateral plate mesoderm and neural crest. এখন যদি আমরা জাস্ট হেড নেক না বলে যদি আমরা শুধু বলি স্কাল, স্কাল, তাহলে স্কাল ডেভেলপ করতেছে বা মাস্কুলোস্কেলেটাল সিস্টেমটা ড্রাইভ করতেছে হচ্ছে নিউরাল ক্রেস্ট সেল এন্ড পারিক্সিয়াল মেজোডাম থেকে। এখন এখানে ল্যাটারাল প্লেট মেজোডাম আছে কিন্তু নিচে লেরিঞ্জিয়াল কিছু কার্টিলেজ ল্যাটারাল প্লেট মেজোডাম আছে, যেহেতু এটা নেকে চলে গেছে আমরা এখানে ডেভেলপমেন্টাল সোর্সটা আনি নাই। তাহলে এই যে সামনে ব্লু কালার যেগুলো দেখতেছো দে আর ড্রাইভড ফ্রম দা নিউরাল ক্রেস্ট সেল, এন্ড রেড জিনিসটা হচ্ছিল পারিক্সিয়াল মেজোডাম থেকে আসতেছে। স্কাল ডেভেলপমেন্টাল সোর্স, মেসেনকাইমাল সোর্স অফ স্কাল ডেভেলপমেন্ট। তাহলে দুইটা সোর্স আমরা যদি শুধু বলি স্কাল বলি, নিউরাল ক্রেস্ট সেল এন্ড পারিক্সিয়াল মেজোডাম। স্কালটাকে আমরা মেইনলি দুইটা ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে নিউরোক্রেনিয়াম। নিউরোক্রেনিয়াম হচ্ছিল which form the protective case around the brain, or আমরা এক কথা বলতে পারি ব্রেন বক্স। হ্যাঁ, নিউরোক্রেনিয়ামটাকে আমরা একটা ব্রেন বক্স বলতে পারি। আমাদের স্কাল কিন্তু মানে ব্রেন বক্স প্লাস ফেসিয়াল স্কেলেটল দুইটা মিলেই কিন্তু স্কাল। এবং স্কালের যে অংশটুকু শুধুমাত্র ব্রেনটাকে কভার করে রাখতেছে, ব্রেনটাকে প্রোটেকশন দিতেছে বা প্রোটেক্টিভ একটা কেজ তৈরি করতেছে, এটাকে আমরা ব্রেন বক্সও বলতে পারি বা নিউরোক্রেনিয়াম বলি। স্কালের আরেকটা পোরশন হচ্ছিল ভিসেরোক্রেনিয়াম। এবং ভিসেরোক্রেনিয়াম কি? which form the skeleton of the face. ফেসের যে স্কেলেটন ফর্ম করতেছে যে বোনস গুলা, ওইটাকে আমরা বলতেছি ভিসেরোক্রেনিয়াম। তাহলে স্কালকে দুইটা, নিউরোক্রেনিয়াম এন্ড ভিসেরোক্রেনিয়াম। হ্যাঁ, আমরা এটা বলে ফেলছি। হ্যাঁ, তাহলে এটা ব্রেন বক্স, নিউরোক্রেনিয়ামটা বলতেছে, এন্ড ভিসেরোক্রেনিয়ামকে আমরা স্কেলেটন অফ দা ফেস। এটা দুইটা। এখন এই যে আমরা ডেভেলপমেন্ট, নিউরোক্রেনিয়ামের ডেভেলপমেন্টটা একটু আলাদা পড়বো এবং ভিসেরোক্রেনিয়ামের ডেভেলপমেন্টটা একটু আলাদা পড়বো। তাহলে দেখো নিউরোক্রেনিয়াম এটা আবার এই দুইটা পোরশনে ডিভাইডেড থাকে। হ্যাঁ, নিউরোক্রেনিয়ামটা কি কি থাকতেছে, এটা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টাল অনুসারে বা ডেভেলপমেন্টাল প্রসেস অনুসারে ডিভিশন। হ্যাঁ, কারণ একটা ছিল মেমব্রেনাস পার্ট। মেমব্রেনাস পার্ট কি? মেমব্রেনাস ইনওসিফিকেশন। তাহলে মেমব্রেনাস ওসিফিকেশন কি? মেসেনকাইমাল টিস্যু থেকে ডাইরেক্টলি যেটা বোনস তৈরি হয় ওইটা আমরা বলবো মেমব্রেনাস ওসিফিকেশন। এবং মেমব্রেনাস ওসিফিকেশনের মাধ্যমে যেই পোরশনটুকু ডেভেলপ করবে দিস আর দ্য মেমব্রেনাস পার্ট। আর একটা কি থাকবে? কার্টিলেজিনাস পার্ট। মানে এটা ডেভেলপ করতেছে মেসেনকাইমাল টিস্যু that transform into the cartilaginous model, hyaline cartilaginous model, এবং এই hyaline cartilaginous model থেকে আমাদের কি তৈরি হবে? বোনসটা তৈরি হবে। তাহলে এই দুইটা পার্ট আমাদের থাকতেছে। এবং মেমব্রেনাস পার্ট যেগুলা এখানে হইতেছে মেইনলি এটা তৈরি করা হচ্ছে স্কালের বল্ট। হ্যাঁ, consisting the flat bone which surround the brain as a bolt. What is bolt? Bolt কি? কি বুঝবো বলো তো? বল্ট বললে, বল্ট অফ দ্য স্কাল বলতে পারবে? গম্বুজাকৃতি অংশটা কোনটা? আরেকবার বলো। আর সুপিরিয়র হ্যাঁ, গম্বুজের মতো যে অংশটা আছে না ওইটা। হ্যাঁ, আমরা বলি যে দা আপার আর্চ, আর্চ মানে ধনুকের মতো বাঁকা হয়ে থাকে না,
আপার আর্চড পোর্শন অফ দ্য স্কাল ইজ কল্ড বল্ট। হ্যাঁ, এটা অস্টিওলজিতে এরকম একটা ডেফিনেশন দেওয়া আছে। হ্যাঁ, আপার আর্চড পোর্শন অফ দ্য স্কাল ইজ কল্ড বল্ট। তাহলে ওই অংশগুলো ছিল অ্যাকচুয়ালি কি, ওই অংশ না, আর একটু নিচের নামে যে পর্যন্ত আমাদের ফ্ল্যাট বোন আছে ওগুলো সব মেমব্রেনাস ইন ওসিফিকেশন হয়। হ্যাঁ, আর বাকিগুলা মেনলি বেস অফ দ্য স্কাল, সেন্ট্রাল পোর্শন এন্ড বেস অফ দ্য স্কাল ওইটা ডেভেলপ করে ইন কার্টিলিজিনিয়াস মডেলে ডেভেলপ করে, এই জন্য ওই অংশটাকে আমরা বলবো কার্টিলিজিনিয়াস পার্ট। ঠিক আছে, তুমি এই যে আমরা যেটা বলছি, যদি আমি এইভাবে উপর থেকে কেটে ফেলি টুপির মতো উপরের অংশটাকে আমরা বলবো মেমব্রেনাস ওসিফিকেশন হচ্ছে এই জায়গাটা, আর নিচের অংশগুলো হচ্ছে কি আমাদের কার্টিলিজিনিয়াস ওসিফিকেশন স্কালে। আমি কিন্তু এখানে ফেসিয়াল বোনটা আনি নাই, এখানে বলতেছি নিউরোক্রেনিয়াম। একটু স্কাল বললো, স্কাল না পুরাটা, হ্যাঁ আমরা বলতেছি নিউরোক্রেনিয়াম। তাহলে নিউরোক্রেনিয়াম হচ্ছিল ব্রেন বক্স, ব্রেন বক্সের যে আপার আশপোর্শন বা বল্টের অংশটা হচ্ছিল মেমব্রেনাস, ইন্টামেমব্রেনাস ওসিফিকেশন। অনেক সময় আমরা একটা প্যারাইটাল বোন দিয়ে বলি, বলো তো এটা ওসিফিকেশন কি, এটা কি পদ্ধতিতে ওসিফিকেশন হয়, হ্যাঁ মেমব্রেনাস ওসিফিকেশন না কার্টিলিজিনাস ওসিফিকেশন। তো স্টুডেন্ট হা করে থাকে, হা করা তো কিছু না, ক্লাসগুলো করলে মোটামুটি পারা যাওয়ার কথা সোজাই। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে মেজেনকাইমাল যে টিস্যুগুলো আছে, মেমব্রেনাস পার্ট বা মেজেনকাইমাল টিস্যু থেকে যে বোনসটা তৈরি হবে আমরা এটা বলছি মেমব্রেনাস ওসিফিকেশন বা ইন্ট্রা মেমব্রেনাস ওসিফিকেশন। তো ওরা কি করে, প্রথম হচ্ছিল কিছু বোন স্পেকুলস তৈরি করে, হ্যাঁ ছড়ায় ছিটায় এরকম বোন স্পেকুলস তৈরি করে, এবং এই বোন স্পেকুলস গুলা progressively radiate towards the body, সারাউন্ডিং চতুর্দিকে রেডিয়েট করতে থাকে মেজেনকাইমের মধ্যে বনি টিস্যু গুলা, দেন তারা একটা কোয়ালেসেন্স হয়ে তারা বোনসটা তৈরি করতেছে। এটা ছিল আমাদের মেমব্রেনাস ওসিফিকেশন একটা। আচ্ছা, এখন দেখো আমাদের যেটা কার্টিলিজিনিয়াস ওসিফিকেশন যেটা হয়, যে অংশটুকু কার্টিলিজিনিয়াস ওসিফিকেশন হয় ওইটাকে আমরা বলতেছি কার্টিলিজিনিয়াস পার্ট। হ্যাঁ, কার্টিলিজিনাস পার্ট। এখানে যে কালার্ড অংশগুলো দেখতেছো দে ডেভেলপ ইন ইন্টারকার্টিলিজিনাস ওসিফিকেশন। তাহলে কতটুকু আমাদের এই কি ছিল, এগুলো অ্যাকচুয়ালি সেপারেট বোনস মানে কার্টিলেজ তৈরি হয় এবং পরে গিয়ে তারা ইউনাইট হয়। আচ্ছা, তোমাদের নটকটটা মনে আছে কিনা? হ্যাঁ, নটকটের একদম যে সামনে বা রস্টাল অংশ বা সেফালিক অংশ যে পাটটা থাকে, হ্যাঁ সেই জায়গাটাতে আমাদের কিছু ডেভেলপ করে, মানে এন্টেরিয়র টু দা রস্টাল অফ দ্য নটকট যারা ডেভেলপ করবে তার সোর্স একটা, আর কডাল টু দা দিস পয়েন্ট ই ওইটা হচ্ছিল সোর্স হচ্ছিল আরেকটা। তাহলে প্রথমে সামনের দিকে যে অংশটা এটা দেখতেছ আমরা এটাকে বলছি নটকটের সামনে, হ্যাঁ বা প্রি কর্ডাল কন্ডোকেরিনিয়াম বলে, প্রি কর্ডাল কন্ডোকেরিনিয়াম। এখানে একটাই যে দাগ দেখা যাচ্ছে না, বা পিটুইটারি ফোসার সামনে, সোজা কথা, হ্যাঁ পিটুইটারি ফোসার সামনে বা নটকটের সামনে যে অংশটা বেস অফ দ্য স্কাল ডেভেলপ করতেছে এটাকে বলা হয় প্রিকর্ডাল কন্ডোক্রেনিয়াম। এটা সোর্স হচ্ছিল নিউরাল ক্রেস্ট সেল। হ্যাঁ, এটা সোর্স নিউরাল ক্রেস্ট সেল। আমরা ওই যে একদম প্রথমে কিন্তু কালার দিয়ে দেখিয়েছিলাম যে নিউরাল ক্রেস্ট সেল থেকে ডেভেলপ করতেছে, এবং প্লাস পোস্টর এই লাইনটার পোস্টর যে জিনিসটা থাকে বা যেই বেস অফ দ্য স্কালের যে বোনসগুলো ডেভেলপ করে, ডেভেলপ ফ্রম পার এক্সিয়াল মেজোডাম, এবং এদেরকে বলা হয় কর্ডাল কন্ডোকেরিনিয়াম। প্রি সামনেটা প্রি কর্ডাল কন্ডোক্রেনিয়াম এবং পশ্চিমেরটাকে আমরা বলতেছি কর্ডাল কন্ডোক্রেনিয়াম, এবং তারা কিন্তু কার্টিলিজিনাস বা ইন্টারকন্ডাল ওসিফিকেশন হয় নিউরোক্রেনিয়ামের। তাহলে সামনে অংশটুকু আমরা সোর্স হচ্ছে হলো নিউরাল ক্রেস্ট সেল, এবং পিছনের অংশটুকু বা রেড কালার যেটা দেখতেছো ওইটা ডেভেলপমেন্টাল সোর্স হচ্ছিল পার এক্সিয়াল মেজোডাম।
Mesenchyme derived from the কথা বলো কি? Now the neural crest cell including আচ্ছা নিউরাল ক্রেস্ট সেল ইনক্লুডিং নেজাল এন্ড লেক্রিমাল বোন। হ্যাঁ, এখন থেকে আমরা ভিসারোক্রেনিয়াম বলতেছি। ভিসারোক্রেনিয়াম কোন বোনস গুলা ছিল? ফেসিয়াল বোনস গুলা ছিল, ঠিক না? ভিসারোক্রেনিয়াম ছিল ফেসিয়াল বোন করে ছিল, এবং তার এই যে মেজেনকাইমাল যে টিস্যু, তার সোর্সটা কি? নিউরাল ক্রেস্ট সেলস। হ্যাঁ, তারা মোটামুটি নিউরাল ক্রেস্ট সেল। ফেসের ডেভেলপমেন্টটা আমাদের ফেরেঞ্জিয়াল অ্যাপারেটাস আছে, কিন্তু বেসিক থিং হচ্ছে হলো তো আমার মেজেনকাইম আসতে হবে। তাহলে মেজেনকাইমটা কোথায় আসবে ফেসের? কোথা থেকে? সোর্স কি? এটা হচ্ছিল নিউরাল ক্রেস্ট সেল থেকে হচ্ছিল আমাদের মেজেনকাইমটা আসবে, ঠিক আছে? এবং আলটিমেটলি এই মেজেনকাইম গুলা কার্টিলেজিনাস মডেল তৈরি করবে, যেগুলো আমরা আর্চ তৈরি করে, এবং আর্চ গুলো আমরা পরে পড়বো। এটা এখানে আর পড়বো না। তাহলে আমাদের গেল হচ্ছিল নিউরোক্রেনিয়াম এবং ভিসারোক্রেনিয়াম। নিউরোক্রেনিয়ামে আমাদের কি ছিল বলতো? কি ছিল? দুইটা ছিল, একটা হলো মেমব্রেনাস ওসিফিকেশন, আর একটা হচ্ছিল কার্টিলেজিনাস ওসিফিকেশন। যে অংশটুকু মেমব্রেনাস ওসিফিকেশন ছিল বা ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন ছিল, ওইটাকে আমরা বলছিলাম কি? ভল্ট। হ্যাঁ, বল্ট বলছি, ওটাকে আমরা বলছি মেমব্রেনাস পার্ট। হ্যাঁ, আর ইন্ট্রাকার্টিলেজিনাস ওসিফিকেশন যেটা হয় মেইনলি হচ্ছে বেস অফ দ্য স্কাল, ওটাকে আমরা কি বলতেছি? কার্টিলেজিনাস পার্ট বা কন্ডোক্রেনিয়াম। নিউরোক্রেনিয়াম ও কন্ডোক্রেনিয়াম। আর এই যে ভিসারোক্রেনিয়ামটা হচ্ছিল দে ফর্ম দ্য বোনস অফ দ্য ফেসিয়াল স্কেলেটল, বা ফেসের বোনস গুলা যারা তৈরি করতেছে এদেরকে আমরা বলতেছি ভিসারোক্রেনিয়াম। এবং এদের মেজেনকাইমাল টিস্যু ইজ ডাইরেক্ট ফ্রম কোথায় থেকে? নিউরাল ক্রেস্ট সেল থেকে ডেরিভেটিভস আসে, ঠিক আছে? এখন দেখো এই যে বোনস গুলা, হ্যাঁ, উপরে যে বল্ট বা প্যারাইটাল বোনস, ফ্রন্টালের পার্ট আছে, তারপর অক্সিপিটাল স্কমাস, তারপর টেম্পোরালের স্কমাস পার্ট আছে। এগুলা প্রথমে সেপারেট থাকে। হ্যাঁ, সেপারেট, তাদের মাঝখানে গ্যাপ থাকে। এই গ্যাপ গুলাকে বলতেছে সুচার। অ্যাকচুয়ালি গ্যাপ তো আর পুরা গ্যাপ থাকে না, এখানে মেজেনকাইমাল টিস্যু থাকে, কানেকটিভ টিস্যু থাকে। হ্যাঁ, এই জিনিসগুলা। তাহলে দুইটা বোনসের মাঝে যারা এখানে লাগতেছে এদেরকে আমরা বলতেছি সুচার্স। হ্যাঁ, ন্যারো কানেকটিভ টিস্যু থাকে এগুলার মাঝখানে, দুইটা বোনসের মাঝখানে ন্যারো কানেকটিভ টিস্যু। এবং দেখো এদের দুইটা সোর্স থেকে আসে। আচ্ছা, এখানে সেজিটাল সুচার কোনটা বলো তো? এটা তো তোমরা পড়ছো মনে হয়, সেজিটাল সুচার যেটা সামনে থেকে পিছনে। হ্যাঁ, লম্বা লম্বি এইভাবে যেটা চলে গেল। অ্যাকচুয়ালি তো ফ্রন্টাল বোনটা তো পরে এখানে ইউনিট হয়ে যাবে, অ্যাক্ট হয়ে যাবে। হ্যাঁ, মাঝখানে দুইটা প্যারাইটাল বোনের মাঝখানে যেটা থাকতেছে এটাকে আমরা বলতেছি সেজিটাল সুচার। এই সেজিটাল সুচারের এখানে যে মেজেনকাইমাল টিস্যুটা আছে, দিস ডাইরেক্ট ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট সেল। ওকে, আর অন্যান্য যেগুলো আছে, সাপোজ ধরো এই ফ্রন্টাল বোন এবং দুইটা প্যারাইটাল বোনের মাঝখানে যারা আছে, এটাকে আমরা বলতেছি করোনাল সুচার। এবং এই করোনাল, হ্যাঁ, করোনাল সুচার, এবং এটা ড্রাইভ করতে হচ্ছিল পারেক্সিয়াল মেজরডাম। মানে সুচার গুলো আমরা গ্যাপ বলতেছি, কিন্তু ওগুলা তো আর এমটি বা খালি থাকে না, এখানে কিছু না কিছু মেজেনকাইমাল টিস্যু থাকে। তাহলে এই যে মেজেনকাইমাল টিস্যু গুলা, এগুলা সোর্স কি? সেজিটাল সুচারের ক্ষেত্রে সোর্স হচ্ছিল আমরা বলতেছি কি? নিউরাল ক্রেস্ট সেল। আর যেটা ফ্রন্টাল এবং প্যারাইটাল বোনের মাঝখানে যে সুচারটা, এটাকে আমরা বলতেছি করোনাল সুচার্স। এবং এই করোনাল সুচারের সোর্স বলতেছি কি আমরা? পারেক্সিয়াল মেজোটাম বলতেছি, ঠিক আছে? তাহলে এই সুচার গুলার কোথাও কোথাও আবার কি আছে, একটু ওয়াইডার গ্যাপ আছে, যেরকম করোনাল সুচার এবং সেজিটাল সুচার, এই জায়গাটা কি আছে, একটু ওয়াইডার গ্যাপ আছে। হ্যাঁ, এগুলাকে বলা হয় ফ্রন্টানেলিস। হ্যাঁ, ফ্রন্টানেলিস। ঠিক আছে, এন্টেরিয়র ফ্রন্টানেলিস আছে, পোস্টেরিয়র, এরকম বিভিন্ন ফ্রন্টানেলি গুলা আছে। তাহলে ফ্রন্টানেলি গুলার ইম্পর্টেন্স কি একজন বলো তো, দেখে পারো কিনা? স্যার, বেবি বার্থের সময় হচ্ছে ভ্যাজাইনাল ক্যানাল দিয়ে যাতে মানে মাথাটা যাতে সংকুচিত হয়ে বের হতে পারে। হ্যাঁ, এই যে তুমি সংকুচিত কথা বলছো, এটা হলো একটা বোনস আরেকটা বোনসের উপর ওভারল্যাপ করবে, এটাকে আমরা বলছি মল্ডিং। হ্যাঁ, এই মল্ডিং এ
হেল্প করে, ঠিক আছে। আরেকটা আরেকটা বলো যে মানে তুমি যদি এগুলা জানো যে কখন এগুলা ক্লোজ হবে, কখন ওসিফাইড হবে, তাহলে অন্য সবগুলাই মোটামুটি 2-3 মাসের মধ্যে ক্লোজ হয়ে যায় এক্সেপ্ট এন্টিরিয়র ফ্রন্টানিলি। এন্টিরিয়র ফ্রন্টানিলির এজ বলো তো কখন হইতে পারে? স্যার যদি জানো। 18 to 20 মান্থস। হ্যাঁ, এটা অন এন এভারেজ আমরা 18 মাস বলি। হ্যাঁ, এবং কোনো কোনো বই লেখা আছে যে 12-13 মাস থেকে মানে 1 থেকে 1.5 বছর, আবার কোথাও বলা আছে 1.5 থেকে 2 বছর। তো 18 মান্থটা তোমরা কমন রাখবা, ঠিক আছে। তাহলে 18 মান্থের দিকে অন এন এভারেজ 18 মান্থে এটা ক্লোজ হয়ে যাবে। এর আগে এই এন্টিরিয়র ফ্রন্টানিলির ইম্পর্টেন্সটা কি বলতো? এন্টিরিয়র ফ্রন্টানিলি স্যার এটা হচ্ছে বেবির ব্রেইনের মধ্যে যাতে ইন্ট্রাক্রানিয়াল প্রেসার না বাড়ে ওইটা মেবি। এই জায়গাটা আমাদের সাইন দেয়। ধরো একটা বেবি যদি ডিহাইড্রেশন হয় তাহলে এটা কি হবে? শাঙ্কেন হয়ে যাবে, নিচের দিকে দেবে যাবে। আবার যদি তুমি যেটা বললা যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি রেজ করে কোনো কারণে, হ্যাঁ, এই বাচ্চাদের অনেক ক্ষেত্রে মেনিনজাইটিস হয়, হ্যাঁ, টিউমার হইতে পারে, হ্যাঁ, তারপর সিএসএফ এর চ্যানেল ব্লক থাকতে পারে। ওগুলো হলে যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার রেজ হয় তাহলে কি হয়ে যাবে? এটা বালজিং হয়ে যাবে, উপরের দিকে উঠে যাবে। সো এটা একটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মানে আপ টু 1.5 ইয়ার্স পর্যন্ত ফর ক্লিনিক্যাল এক্সামিনেশন জন্য একটা ইম্পর্টেন্ট সাইট। হ্যাঁ, এটা হচ্ছে আমরা বলতেছি এন্টিরিয়র ফ্রন্টানিলির ক্ষেত্রে বলতেছি। আচ্ছা, তো এটা একটা হচ্ছে হয় দ্য ফেস ইজ স্মল ইন কম্পারিজন উইথ দ্য নিউরোক্রেনিয়াম। একটা নিউবর্ন বাচ্চার বা ইনফ্যান্টের মানে মাথাটাই বেশি বড় মনে হয়, মানে ফেসটা ছোট মনে হয়, কেন বলতো? কারণ স্যার নিউরন সেল তো কনস্ট্যান্ট থাকে আর ফেসের সেল তখন কম থাকে, বড় হলে আস্তে আস্তে ফেসের সেল বাড়তে থাকে। হ্যাঁ, গুড। মানে অ্যাকচুয়ালি তুমি যেটা বলতে চাইছো যে ফেসিয়াল স্কেলেটন গুলা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে আমরা যদি একটু শোধ দেখি, যেটা ভার্চুয়াল অ্যাবসেন্স অফ প্যারানাজাল এয়ার সাইনাসেস, ভার্চুয়াল কথাটা বলছি কারণ তখনও প্যারানাজাল এয়ার সাইনাস আছে কিন্তু ওইভাবে ডেভেলপ করে নাই, মানে না থাকার মতো, এই জন্য বলছি ভার্চুয়াল অ্যাবসেন্স অফ দ্য প্যারানাজাল এয়ার সাইনাসেস। এয়ার সাইনাস গুলা কিন্তু ডেভেলপ করলে মানে বোনস গুলো একটা আলাদা শেপ নিবে আর একটু বড় হবে। হ্যাঁ, এটা আরেকটা কি, দ্য স্মল সাইজ অফ দ্য বোনস, তুমি যেটা বললা, বিশেষ করে কার? মেন্ডিবল, হ্যাঁ, পার্টিকুলারলি দ্য জস, হ্যাঁ, জ, হ্যাঁ, মেন্ডিবল, মেগজিলো, ঠিক আছে। তাহলে স্মল সাইজেস অফ দ্য বোনস এবং দেয়ার দ্য ভার্চুয়াল অ্যাবসেন্স অফ দ্য প্যারানেজাল এয়ার সাইনাসেস, এই কারণে আমাদের ফেসটা একটু ছোট মনে হয়, ঠিক আছে। With appearance of the teeth and development of the air sinuses, the face loses its babyish characteristic. তখন একটা অ্যাডাল্ট ভাব হয়ে চলে আসবে যদি সাইনাস গুলা ডেভেলপ কমপ্লিট হয় আর কি। ওকে, এখন দেখো আমরা যে সুচার গুলা বললাম এগুলা যদি আগে বা পরে যদি ডেভেলপ করে তাহলে কি হয়, আর আরেকটা যদি বলটা যদি না থাকে তাহলে কি হইতে পারে? ডেভেলপই করলো না। সাপোজ ধরো আমরা বলতেছি ক্রেনিওস্কাইসিস, দ্য ক্রেনিয়াল বল্ট ফেল টু ফর্ম। ইন দিস সিচুয়েশন কি হয়? ক্রেনিয়াল বলটা, হ্যাঁ, ফর্মই করে না। ফর্ম না করলে কি হবে? ব্রেন টিস্যুটা কোথায় এক্সপোজড হবে বলো তো? বাইরে। বাইরে। বাইরে কি থাকবে? স্যার অ্যামনিওটিক ফ্লুইড থাকবে। হ্যাঁ, গুড, অ্যামনিটিক ফ্লুইড থাকবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো, সো ব্রেন টিস্যু উইল এক্সপোজ টু দ্য অ্যামনিটিক ফ্লুইড। হ্যাঁ, এবং অ্যামনিটিক ফ্লুইড কিন্তু অ্যাকচুয়ালি করোসিভ, মানে এক্সপোজ টিস্যুর জন্য। হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে? ব্রেন টিস্যু ডিজেনারেট হয়ে যাবে। তাহলে কি ব্রেন টিস্যুই থাকবে না, না থাকতে রেজাল্টিং ইন অ্যানেনসেফালি। হ্যাঁ, ব্রেন টিস্যুটা না থাকলে বা ব্রেনটা না হলে এটাকে আমরা বলবো অ্যানেনসেফালি। সো ক্রেনিয়াল বল যদি তৈরি না হয়, অ্যামনিটিক ফ্লুইডে এক্সপোজড হবে কে? ব্রেন টিস্যু গুলো, এবং দে উইল ডিজেনারেট, তারা থাকবেই না, নষ্ট হয়ে যাবে, রেজাল্টিং ইন অ্যানেনসেফালি। ঠিক আছে, এরকম এটা ল্যাংম্যানের ছবি, অ্যানেনসেফালি দিচ্ছে। হ্যাঁ, কেন হচ্ছে?
কেন হচ্ছে এই ক্রেনিওকাইসিস? ডিউ টু ফেলিওর অফ দ্য ক্রেনিয়াল নিউরোপোর্ট টু ক্লোজ। হ্যাঁ, নিউরাল টিউবের দুইটা পোর্ট থাকে, একটা ক্রেনিয়াল আর একটা কর্ডাল। তোমরা বলতে পারবা কোনটা কখন ক্লোজ হয়? ক্রেনিয়ালটা হচ্ছে 25তম দিনে আর কর্ডালটা হচ্ছে 27তম সপ্তাহে, সপ্তাহ না, সরি দিনে, দিনে দিনে। হ্যাঁ ঠিক আছে, সুন্দর, হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ পারছো তো। তাহলে এটা যদি ক্রেনিয়াল নিউরোপোর্টটা যদি ক্লোজ হইতে না পারে তাহলে এই সমস্যাটা হইতে পারে। বাঁচবে বাচ্চা, বলো তো? না স্যার। বাঁচবে না। হ্যাঁ, চিলড্রেন উইথ সাচ সিভিয়ার স্কাল এন্ড ব্রেন ডিফেক্ট ক্যান নট সার্ভাইভ। এরা বাঁচবে না। আচ্ছা, এখন যদি এই যে বলটা যদি অল্প তৈরি হয়, অল্প তৈরি হলো না, মানে ছোট করে হইলো, তাহলে কি হতে পারে? ওখান থেকে মেনিনজেস বেরিয়ে যেতে পারে, ওখান দিয়ে ব্রেন টিস্যু বেরিয়ে যেতে পারে। ওইটাই বলছে ক্রেনিয়াল মেনিঙ্গোসিল অর মেনিঙ্গো সরি এনসেফালোসিল। হ্যাঁ, স্মল ডিফেক্ট যদি থাকে, রিলেটিভলি স্মল ডিফেক্ট, হ্যাঁ রিলেটিভলি স্কাল, হ্যাঁ হার্নিয়েট বা বের হয়ে যায় ব্রেন টিস্যু বা মেনিনজেস, এই রেজাল্টটা, হ্যাঁ এরকম হইতে পারে। এটা কি বাঁচবে বলো তো? স্যার হুম? এটা বাঁচতে No, পারে sir. কারণ টিস্যু গুলা তো অন্তত আছে। হ্যাঁ, এটা কিন্তু বাঁচতে পারে। শুধু যদি মেনিঙ্গোসিল হয় তাহলে তো মেনিনজেস বেরিয়েছে, ব্রেন টিস্যু তো ঠিক আছে, ঠিক না? আবার যদি মেনিঙ্গো এনসেফালোসিল হয়, কিছু ব্রেন টিস্যু বের হইলো, তাইলে তুমি যেহেতু মাস্কুলোস্কেলেটাল ডিফেক্ট, এটা তুমি কিছু কিছু কারেকশন করে দিতে পারো উইথ কম্প্রোমাইজ। লাইফটা কম্প্রোমাইজ হবে, কিছু কিছু তো ডিফেক্ট থেকেই যাবে। হ্যাঁ, মে বি ট্রিটেড সাকসেসফুলি। সাকসেসফুলি হলে পুরো বইয়ের মধ্যে সাকসেসফুলি কথাটা বলা নাই। মেন্টাল রিটার্ডেশন থেকে দৌড়ে নিউরোলজিক্যাল প্রবলেম থাকতে পারে, বাট দ্য বেবি ক্যান সার্ভাইভ। হ্যাঁ, এটা ঠিক আছে। আরেকটা দেখো, সাইনোস্টোসিস মানে হচ্ছিল ওসিফাইড হয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে প্রিমেচুর ক্লোজার অফ ওয়ান অর মোর সুচার আর কালেকটিভলি নোন অ্যাজ ক্রেনিওসাইনোস্টোসিস। প্রিমেচুর সময়ের আগে যদি হয় তাহলে ব্রেনটা তো আমাদের ডেভেলপ করতে থাকে, ব্রেন ডেভেলপ করলে আমাদের স্কালটাও বড় হইতে থাকে। হ্যাঁ, সো the shape of the skull depends on which suture close prematurely. যদি prematurely হয়, মানে ক্লোজ হয়ে যায়, তাহলে মাথাটা ছোট হবে বা স্কালটা ছোট হবে। হ্যাঁ, তারপর সামনে পিছনে হলে কোনোটা লম্বা হইতে পারে। এইভাবে প্রিমেচুর ক্লোজার হইলে স্কালের ফর্মের ডিফর্মিটি দেখা দিতে পারে, এবং প্রিমেচুর ক্লোজার অফ ওয়ান অর মোর সুচার আর কালেকটিভলি নোন অ্যাজ ক্রেনিওসাইনোস্টোসিস। কি হইতে পারে? স্ক্যাফোসেফালি হইতে পারে। যদি আর্লি ক্লোজার অফ দ্য সেজিটাল সুচার ছিল মাথার মিডলাইন বরাবর ছিল, রেজাল্টেড ইন ফ্রন্টাল এন্ড অক্সিপিটাল এক্সপানশন। এই ফ্রন্টাল এবং অক্সিপিটাল যেহেতু মাঝখানে তার এটা খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে গেছে, প্রিমেচুর ক্লোজ হয়ে গেছে, ব্রেন টিস্যু তো বাড়তেছে। ব্রেন টিস্যু বাড়লে কি হইতেছে? পিছনের দিকে এবং সামনের দিকে এক্সপেনশন, এগুলো অক্সিপিটাল এবং ফ্রন্টাল বুসিং ও বলা হয়। হ্যাঁ, সো স্কাল বিকাম লং এন্ড ন্যারো। হ্যাঁ, লং এবং ন্যারো হয়ে যেতে, এটাকে বলা হয় স্ক্যাফোসেফালি। আরেকটা হচ্ছিল অ্যাক্রোসেফালি বা টাওয়ার স্কাল, লম্বা উপরের দিকে হচ্ছিল। এটা কেন হইতেছে? করোনাল সুচারটা যদি, হ্যাঁ করোনাল সুচারটা আমাদের ছিল এই জায়গাটাতে, ঠিক না? করোনাল সুচারটা যদি আগে ক্লোজ হয়ে যায় তাহলে সামনের দিকে হয়তো তার বাড়তে পারে না, উপরের দিকে পারে। হ্যাঁ, এই জন্য এটাকে অনেক সময় টাওয়ার স্কালও বলা হয়। সো acrocephaly or tower skull is a congenital anomaly of the skull in which the premature closure of the coronal suture resulting in short high skull known as acrocephaly বা tower skull। এটা তাহলে সেজিটাল সুচার যদি প্রিমেচুর ক্লোজ হয়ে যায় আমরা ওইটাকে বলে আসছি স্ক্যাফোসেফালি, আর যদি করোনাল সুচারটা প্রিমেচুর ক্লোজ হয়ে যায় ওইটাকে আমরা বলতেছি অ্যাক্রোসেফালি বা টাওয়ার স্কাল। আরেকটা আছে যে ব্রাকাইসেফালি, অ্যাকচুয়ালি ব্রাকাই মানে ছোট আর কি।
ছোট। ইফ দ্য করোনাল এন্ড ল্যাম্বয়েড সুচার, ল্যাম্বয়েড সুচারটা কোথায় থাকে? পিছনে না, অক্সিপিটাল আর প্যারাটাল বোনের মাঝে। হ্যাঁ, ল্যাম্বয়েড সুচার ক্লোজেস প্রিমেচুরলি, দ্য রেজাল্ট ইন দ্য শর্ট স্কাল। সামনে তো প্রিমেচুর ক্লোজার হয়ে গেল, পিছনে প্রিমেচুর ক্লোজ হয়ে গেল। যেহেতু সামনে ছিল করোনাল সুচারের কারণে, পিছনে ছিল ল্যামডয়েড সুচারের কারণে। এক্ষেত্রে মাথাটা ফেসের বা কম্পারিজনের তুলনায় একটু ছোট মনে হয়। এটা হলো ব্রাকাইসেফালি। ব্রাকাইসেফালি আর মাইক্রোসেফালি কিন্তু এক না। মাইক্রোসেফালি হচ্ছে পুরো মাথাটাই স্কাল টিস্কাল সব সহকারে, ফেসিয়াল বোন সহকারে পুরাটাই ছোট, ওটা ছিল মাইক্রোসেফালি। আর এখানে আমাদের কি হচ্ছে, নিউরোক্রেনিয়ামটা বা ব্রেন বক্সটা ছোট হয়ে গেছে, এটাকে আমরা বলতেছি ব্রাকাইসেফালি। স্যার, জি বলো। স্যার ব্রাকাইসেফালিতে তো ব্রেইন সেম, মানে ব্রেইন তো সেমই থাকবে, সেম সাইজের, তো কম্প্রেশন হবে না? কম্প্রেশন হইতে পারে, কম্প্রেশন হইতে পারে, হ্যাঁ, ব্রাকাইসেফালি। এখন এটা এরকম ভাবে কম্প্রেশন দিছে বা প্রিমেচুর ক্লোজার এরকম ভাবে হয়ে গেছে যে আদার বোন গুলো তোমার ওসিপেট হয়ে গেছে, এবং সামনে পিছনে হইলে তো শুধু লাইন বরাবর হবে না, তার কিছু যে প্যারাটাল বোনসের হয়তো সামনের হাফ পিছনের হাফ দুইটি তোমার ওসিপেট হয়ে গেছে। তখন সেই ক্ষেত্রে ব্রেন আর ডেভেলপ করার বা জায়গা পাচ্ছে না, এক্সপেনশন পাচ্ছে না, তো ব্রেন টিস্যুটা তখন কম্প্রোমাইজ হবে, এবং এই সব ক্ষেত্রে নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্ট হয়। বুঝছো? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা পড়ব হচ্ছে ফেরিঞ্জিয়াল অ্যাপারেটাস। হ্যাঁ, ফেরিঞ্জিয়াল অ্যাপারেটাস। তো এই জিনিসগুলো কি? ফেরিঞ্জিয়াল অ্যাপারেটাস গুলা কার কোনো ধারণা আছে? মানে এক কথা বলতে গেলে দে আর দ্য কোর অফ মেজেনকাইমাল টিস্যু। হ্যাঁ, কোর অফ মেজেনকাইমাল, ফেরিঞ্জিয়াল অ্যাপারেটাস গুলো হচ্ছে কোর অফ মেজেনকাইমাল টিস্যু দিয়ে তৈরি হচ্ছে। এবং এগুলো অ্যাকচুয়ালি ফেরিংস এর সারাউন্ডিং ফেরিংস বা প্রিমিটিভ ফেরিংস আমরা বলি, বা প্রিমিটিভ গাট টিউবের আমরা ফেরিঞ্জিয়াল গাট প্রথমটা বলি, তারপর ফোর গাট, মিড গাট, হাইন্ড গাট বলি। তাহলে এই যে ফেরিঞ্জিয়াল গার্ডে ওয়ালে যে আমাদের ইগুলো আসে, এটা কি বলে, মেজেনকাইমাল টিস্যু, কোর অফ মেজেনকাইমাল টিস্যু, এরাই ফর্ম করতেছে ফেরিঞ্জিয়াল অ্যাপারেটাস। তাহলে এরা কি কি আছে? হ্যাঁ, তো এই ফেরিঞ্জিয়াল অ্যাপারেটাস গুলা আছে হচ্ছিল ফেরিঞ্জিয়াল আর্চ, আর্চটা আগে লেখা দরকার ছিল, আমি নিচে লিখে ফেলছি। ফেরিঞ্জিয়াল আর্চেস, ক্লেভড, পাউচ এন্ড মেমব্রেন। There are the four types বলবো না, সাবডিভিশন বা এরিয়া, হ্যাঁ, অফ ফেরিঞ্জিয়াল অ্যাপারেটাস। তো আমরা একটা একটা করে দেখবো যে ফেরিঞ্জিয়াল আর্চ। হ্যাঁ, ফেরিঞ্জিয়াল আর্চটা কি? appear at the 4th week of হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, মাঝখানে মনে হয় একটু সমস্যা হয়ে গেছিল না? আচ্ছা, ঠিক আছে। আমরা বলতেছি যে স্টোমোডিয়ামে কডালি যে ফেরিংস থাকতেছে বা প্রিমিটিভ ফেরিংস, তার সারফেসে কিছু এলিভেশন হচ্ছে। হ্যাঁ, ল্যাটারাল ওয়ালে, অন দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য প্রিমিটিভ ফেরিংস, হ্যাঁ, দ্যার ইজ দ্য এলিভেশন অর সারফেস এলিভেশন।
এবং এই যে সারফেস এলিভেশন কেন হচ্ছে, এটার ভিতরে মেজেনকাইমাল টিস্যু প্রলিফারেশনের জন্য হচ্ছে, কোর অফ মেজেনকাইমাল টিস্যু থাকতেছে এবং তার দুই সাইডে দুইটা কাভারিং থাকবে, ঠিক না? কি কি কাভারিং থাকবে? বাইরের সাইডে হচ্ছিল এক্টোডার্মাল আর ভিতরের সাইডে হচ্ছিল এন্ডোডার্মাল অরিজিনের লাইনিং থাকবে বা এপিথেলিয়াম থাকবে। তো ফেরেঞ্জিয়াল আর্চ গুলা তোমার appear করতেছে at the end of 4th week of development. And what are they? They are the surface elevation of the lateral wall of the primitive pharynx, obviously caudal to the stomodium. And they contain but consist of core of mesenchymal tissue. এবং বাইরের দিকে they are covered by the surface ectoderm, and inside they are covered by the endodermal origin বা endoderm. হ্যাঁ, these are the pharyngeal arches. কয়টা থাকে? হ্যাঁ, 6 is নাম্বার, কিন্তু 5 নাম্বারটা ডিসঅ্যাপিয়ার করে যায়। 5 নাম্বারটা স্মল থাকে, রুডিমেন্টারি এন্ড সুন ডিসঅ্যাপিয়ার। তো 6টা থাকলো, 5th নাম্বারটা যদি ডিসঅ্যাপিয়ার করে যায় তাহলে আমাদের হয়ে যাবে মোটামুটি 5টা। So 5 in number, and they are number craniocaudally, উপর থেকে নিচের দিকে বা মাথা থেকে পায়ের দিকে আমরা যাব craniocaudally 1 2 3 4, যেহেতু 5 নাম্বারটা যেহেতু ডিসঅ্যাপিয়ার করে যায় এটা আমি বলতেছি না 6। সো as a whole pharyngeal arch হচ্ছিল 5 in number। pharyngeal arch 5 in number, এবং each pharyngeal arch is characterized by its মানে তাদের নিজস্ব মাসেল কম্পোনেন্ট আছে বা মাসকুলার টিস্যু ডেভেলপ করে, তাদের নিজস্ব ক্রেনিয়াল নার্ভ আছে এবং ব্লাড সাপ্লাই আছে। হ্যাঁ, সো দিস আর দ্য ইন্ট্রোডাক্টরি অ্যাসপেক্ট অফ দ্য pharyngeal arches। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি। এখন আমরা দেখো pharyngeal cleft, এগুলা যদি আমাদের আর্চ হয়, হ্যাঁ, এগুলা যদি এই যে আমাদের pharyngeal আর্চ হয়, তাহলে দেখো pharyngeal cleft বাইরের দিকে এরকম কি হয়ে গেছে, গর্তের মতো হয়ে গেছে, ডিপ্রেশন হয়ে গেছে বা ক্লেফট লাইক এরিয়া হয়ে গেছে। এগুলো বলা হচ্ছে pharyngeal cleft। যেহেতু pharyngeal arches 5টা ডিসঅ্যাপিয়ার করে যায়, থাকতেছে হচ্ছিল 4টা, 1 2 3 4 আর 6। হ্যাঁ, তাহলে এই 5টার মধ্যে আমাদের ক্লেফট হইতেছিল 4টা। সো pharyngeal cleft is 4 in number, এবং তারা বাইরের দিকে থাকতেছে লাইন বাই ectoderm। হ্যাঁ, লাইন বাই ectoderm। আর পাউচ গুলো কি হচ্ছে, ওরাও 4 in number, ওরা হচ্ছে ভিতরের দিকে থাকতেছে। এই ভিতরের দিকে যেগুলা, দিস আর দ্য পাউচেস, হ্যাঁ, দিস আর পাউচেস। সো 4 in number ইন্টারনালি থাকবে এবং লাইন বাই endoderm. So cleft are placed externally, they are lined by the ectoderm, and pouches lies internally and they are lined by endoderm. So cleft pouch are 4 in number and arches are 5 in number. Membrane টা কি জিনিস? membrane ও 4 in number. membrane টা হচ্ছিল দুইটা আর্চের মাঝখানে থাকে, এই যে এই জায়গাটার মধ্যে আছে, এটা হচ্ছিল মেমব্রেন, pharyngeal membrane। এই pharyngeal membrane কিন্তু দুই সাইডে, বাইরের সাইডে হচ্ছিল তোমার ectodermal, ভিতরের সাইডে হচ্ছিল endodermal লাইনিং থাকতেছে, তাহলে মাঝখানে যে টিস্যুটা থাকতেছে এটাই আমরা বলতেছি pharyngeal membrane। এবং এখানে লেখা আছে যে adjacent arch where cleft and pouch opposed to each other। হ্যাঁ, এক সাইডে ক্লেফট আর সাইডে পাউচ থাকতেছে, এবং দুইটা আর্চের মাঝখানে থাকতেছে হচ্ছে pharyngeal membrane। and pharyngeal membrane is 4 in number। so arch বাদ দিলে cleft, pouch and membrane all are 4 in number। আর্চ গুলো আমাদের 6টা ছিল, কিন্তু 6টা ছিল 5 নাম্বারটা বা 5th আর্চ ডিসঅ্যাপিয়ার করে যায়। সো আমাদের আর্চ হচ্ছিল 5টা, 5 in number, 5 pairs, right and left। এখন দেখো আমরা একটু ডেরিভেটিভস দেখি, এদের ডেরিভেটিভস কি কি আসতেছে। প্রত্যেকটা ডেরিভেটিভস আমাদের আলাদা পড়তে হবে, যেমন pharyngeal arches ডেরিভেটিভস, pharyngeal pouch, cleft and pharyngeal membrane। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে pharyngeal arches ডেরিভেটিভস। রিটেনে আসে ব্রড কোশ্চেন, হ্যাঁ, বা ব্রড কোশ্চেন তোমাদের সবই এসিকিউ রিটেনে আসে। হ্যাঁ,
Write down the derivatives of pharyngeal arches in a tabulated form. Question ta. Write down the derivatives of pharyngeal arches in a tabulated form. Okay. তাইলে দেখো আমরা বলছি যে প্রত্যেকটা একটা নিজস্ব নার্ভ সাপ্লাই আছে, ব্লাড সাপ্লাই আছে, মাসকুলার কম্পোনেন্ট আছে, কার্টিলেজিনাস কম্পোনেন্ট আছে। তাহলে ক্রেনিয়াল নার্ভ কি কি আছে? ক্রেনিয়াল নার্ভ হচ্ছে এই চারটা আছে। দেখো প্রথম হচ্ছিল আমাদের কি ফার্স্ট আর্চ। ফার্স্ট আর্চের আমাদের ট্রাইজিমিনাল নার্ভ। ট্রাইজিমিনাল ফার্স্ট আর্চের নার্ভ হচ্ছিল ট্রাইজিমিনাল। ট্রাইজিমিনাল থেকে অপথালমিক, ম্যাক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার। এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ম্যাক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার এটা কন্ট্রিবিউশন করতেছে। ওকে, আর সেকেন্ড আর্চের নার্ভ হচ্ছিল আমাদের ফেসিয়াল নার্ভ। সেকেন্ড আর্চ ছিল ফেসিয়াল নার্ভ। থার্ড আর্চের নার্ভ হচ্ছিল গ্লোসোফ্রেঞ্জিয়াল নার্ভ। থার্ড আর্চ গ্লোসোফ্রেঞ্জিয়াল। এখন দেখো ভ্যাগাস নার্ভ দুইটা নার্ভ দেয়। ভ্যাগাস নার্ভের দুইটা ব্রাঞ্চ এখানে আর্চে আসতেছে। একটা হচ্ছিল সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, আর একটা হচ্ছিল রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। সুপিরিয়রটা যাচ্ছে হলো ফোর্থ আর্চে, আর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা যাচ্ছে হচ্ছিল সিক্সথ আর্চে সাপ্লাই দিতেছে। তুমি যদি একবারে ভ্যাগাস নার্ভ বা 10th ক্রেনিয়াল নার্ভ বলো তাইলে হবে। সো ডিফারেন্ট আর্চের নার্ভ সাপ্লাই আমাদের পাইতেছে হচ্ছিল 5, 7, 9 এবং 10। 10th ক্রেনিয়াল নার্ভ থেকে এরা সাপ্লাই পাচ্ছে। ওকে, এখন আর্টারি সাপ্লাই দেখো। আমরা হার্টের ডেভেলপমেন্টে ওইখানে দেখেছিলাম যে আমাদের একটা কার্ডিয়াক স্যাক থাকে, ডর্সাল এওর্টা থাকে, এই সাথে সাথে আমাদের এই যে আর্চের আর্চ গুলা থাকে, আর্চ। হ্যাঁ, তার ডেরিভেটিভস গুলো যদি তুমি পড়ো এটা কিন্তু সেপারেট কোশ্চেনও আসতে পারে। রাইট ডাউন দা derivatives of pharyngeal arches, মানে vascular derivatives or arterial derivatives of pharyngeal arches। এটা আমি ল্যাংম্যান থেকে ছবিটা নিছি এবং টেবিলটা দুইটাই ল্যাংম্যান থেকে। হ্যাঁ, তাহলে এই যে দেখো এই আর্চগুলা কিন্তু অনেক ডিসঅ্যাপিয়ার করে যায় এবং কিছু পারসিস্ট করে। এই পারসিস্ট করার যেগুলোই আমাদের থাকতেছে, যেরকম এক নাম্বারটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, 2 নাম্বার বা সেকেন্ড আর্চ বা যেটাকে আমরা বলছিলাম ফেসিয়াল নার্ভের, ওইটাতে দিতেছে হায়ার্ড এন্ড স্টিপেডিয়াল আর্টারি। তারপর থার্ড হচ্ছিল কমন ক্যারোটিড এন্ড ফার্স্ট পার্ট অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এদিকে যদি দেখো এটা হচ্ছিল কমন ক্যারোটিড। কমন ক্যারোটিড এটা ভালো, এখানে দেখো এই জায়গাটা গেছে কমন ক্যারোটিড। হ্যাঁ, কমন ক্যারোটিড এন্ড ফার্স্ট পার্ট অফ দা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এটা বোথ ক্ষেত রাইট এন্ড লেফট। এখন 4 আর 6 গিয়ে 4th and 6th আছে গিয়ে একটু ডিফারেন্সিয়েট হয়ে যাবে এবং এখান থেকে আরেকটা ছোট কোশ্চেনও হয়। তাহলে আমরা প্রথম দেখে নিই। fourth আছে অন দ্য লেফট সাইডে আর্চ অফ দ্য এওর্টা। অন দ্য লেফট সাইডে আর্চ অফ দ্য এওর্টা এই জায়গাটা করবে। হ্যাঁ, আর্চ অফ দ্য এওর্টা মানে লেফট কমন ক্যারোটিড এন্ড লেফট সাবক্লিভিয়ান আর্টারি। এখানে যদি একটু ডেভেলপ করে লেফট কমন ক্যারোটিড লেফট সাইডে এই জায়গাটুকুলো আর্চ অফ দ্য এওর্টা তৈরি করতেছে লেফট সাইডেড লেফট আর্চ। আর রাইট সাইডে ছিল রাইট সাবক্লিভিয়ান আর্টারি। রাইট সাইডে ছিল রাইট সাবক্লিভিয়ান আর্টারি। এটা হলো ফোর্থ আর্চ থেকে হলো। ফিফথটাতে দেখো, ফিফথটাতে ডিসঅ্যাপিয়ার করে যাবে। সিক্সথটাতে পালমোনারি আর্টারি ডেভেলপ করবে। রাইট সাইডে রাইট পালমোনারি আর্টারি, লেফট সাইডে লেফট পালমোনারি আর্টারি। কিন্তু ইন ইন্টারট্রেন লাইফ লেফট সাইডে কি ছিল? আর্চ অফ দ্য এওর্টার সাথে পালমোনারি আর্টারি একটা কানেকশন ছিল। এটাকে আমরা কি বলছি? ডাক্টাস আর্টেরিওসাস। সো এই ডাক্টাস আর্টেরিওসাসও আমাদের কিসের থেকে আসবে? 6th আর্চ থেকে আসবে। 6th আর্চ। তো এই ছবি দেখে দেখে একটু মনোযোগ দিয়ে পড়লে আমার মনে হয় আর্টেরিয়াল ডেরিভেটিভস গুলা তোমরা পারবা। এখানে একটা কোশ্চেন, হোয়াই দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভস ইজ কল্ড সো। এদেরকে রিকারেন্ট কেন বলা হয়? কেউ বলতে পারবা? স্যার এটা নিচের দিকে ডাউনওয়ার্ড পাস হয়, আবার এটা একটা ব্রাঞ্চ আপওয়ার্ড দিকে চলে যায় স্যার, এজন্য এটা রিকারেন্ট। এই জন্য এটা প্রথমে নিচে নামে পরে আবার উপরে ওঠে আর কি। হ্যাঁ, বুঝছো? এবং
সরি, রিকারেন্ট লেঞ্জার ছিল 6th pharyngeal archer nerve, 6th pharyngeal archer nerve। যখন হাড়টা তো একদম আমাদের মুখের কাছে থাকে, সেফালিক এন্ডের দিকে থাকে, ঠিক না? হ্যাঁ, তো এরকম যদি সেফালিক এন্ডের দিকে থাকে, পরে তো এটা ডিসেন্ড করে থোরাসিক ক্যাভিটিতে, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটিতে এটা ডিসেন্ড করতেছে। তাহলে when the heart descends, they hook around the 6 aortic arches and ascend again, হ্যাঁ, আবার তারপর আবার ascend করতেছে। তাহলে দেখো, এই যে ওরা প্রথমে নিচের দিকে নেমে যায়, নিয়ে আসে নার্ভটাকে, হার্ট সাথে সাথে নিয়ে আসে, নিয়ে আসলে কি করতেছে, নিচের দিকে নামে পরে আবার উপরের দিকে ওঠে। এই জন্য এটাকে রিকারেন্ট লেঞ্জার নার্ভ বলা হয়, ডিউ টু ইস রিকারেন্ট কোর্স। ওকে, রিকারেন্ট কোর্স, প্রথমে ডিসেন্ড করে দেন আবার অ্যাসেন্ড করে। কেন করে? ঠিক আছে, তাহলে হয় the course of the recurrent লেঞ্জার নার্ভ become different on the right and left side, রাইট এবং লেফট সাইডে কেন ডিফারেন্ট হয় কোর্স অফ দ্য রিকারেন্ট লেঞ্জার নার্ভ গুলা? তোমরা যদি দেখো, আমরা কি বলছি, আমাদের এখানে দুইটা জিনিস আসবে। দেখো, রাইট সাইডে কি হইতেছে, ডিস্টাল পদ্ধতিতে 6 aortic arch and 5th aortic arch ডিসঅ্যাপিয়ার করে যায়। রাইট সাইডে 6 এবং 5th aortic arch ডিসেন্ড করে গেছে। তাহলে 6th 5th যদি না থাকে, তার উপরে কি আছে, 4th আছে। এই 4th aortic arch পর্যন্ত নার্ভটা উঠতে পারতেছে, কিন্তু সে আটকে যেতেছে কোথায়, সাবক্লেভিয়ান আর্টারি। সাবক্লেভিয়ান আর্টারি কোন আর্চের আর্টারি বলো তো, কত নাম্বার? 4th। হ্যাঁ, এই 4th আর্চে গিয়ে 5th আর 6th ডান সাইডে থাকতেছে না, সো সে কিন্তু একদম নেক পর্যন্ত, সাবক্লেভিয়ান আর্টারি সে নেক পর্যন্ত উঠে গেছে রিকারেন্ট লেঞ্জার নার্ভটা। আর অন দ্য লেফট সাইডে কি হইতেছে, হ্যাঁ, লেফট সাইডে আমরা দেখি, লেফট সাইডে অন দ্য লেফট সাইডে এটা মুভ উপরে করতে পারে না, না করার কারণটা কি হইতেছে, এইখানে কিন্তু আমাদের 6th আর্চ থেকে আমরা কি বলছি, পালমোনারি আর্টারি, দুইটি পালমোনারি আর্টারি হয়, 6th আর্টারি পারসিস্ট করতেছে, এবং পালমোনারি আর্টারির সাথে আমাদের কি ছিল, এনে ডাক্টাস আর্টেরিওসাস, যেটা পরে হয়ে যাবে কি লিগামেন্টাম আর্টেরিওসাস নাম হয়ে যাবে। এই জায়গায় হুক হয়ে যায় রিকারেন্ট লেঞ্জার নার্ভটা, ঠিক আছে। হুক অ্যারাউন্ড দ্য লিগামেন্টাম আর্টেরিওসাস অনেক ক্ষেত্রে ডাইরেক্টলি বলে দেয় আর্চ অফ দ্য এওর্টাতে তারা হুক করে দেয়। সো আর্চ অফ দ্য এওর্টা তো অনেক নিচে, আর সাবক্লেভিয়ান রাইট সাইডে আর্টারিটা অনেক উপরে। এই জন্য যেহেতু লেফট সাইডে 6th আর্চটা পারসিস্ট করে এবং রাইট সাইডে 6th আর্চটা পারসিস্ট করে না, ডিসঅ্যাপিয়ার করে যায়, এই জন্য রাইট সাইডে তার কোর্স একরকম, বা ইট ascend up to the subclavian artery or root of the neck পর্যন্ত on the right side, or on the left side it hook around the arch of the aorta, thoracic cavity তে রয়ে যায়। হ্যাঁ, এই জন্য দুইটা রাইট এবং লেফট সাইডে রিকারেন্ট লেঞ্জার নার্ভের কোর্সটা একটু ডিফারেন্ট। ওকে, এখন দেখো কার্টিলেজ কি কি আসতে পারে। হ্যাঁ, কার্টিলেজ আমরা 4টা কার্টিলেজ পড়বো। ফার্স্ট আর্চ কার্টিলেজকে আমরা বলতেছি ম্যাকলস কার্টিলেজ, সেকেন্ড আর্চ কার্টিলেজকে বলতেছি আমরা রিচার্ডস কার্টিলেজ, আর থার্ড আর্চ কার্টিলেজ, আর 4th আর 6th একত্র হয়ে যাচ্ছে, হ্যাঁ, 4th and 6th আর্চ কার্টিলেজ। এগুলার ডেরিভেটিভস তুমি যদি পড়তে চাও তাহলে অনেকগুলা ডেরিভেটিভস, ঠিক না? এই যে প্রথমটা ছিল ম্যাকলস কার্টিলেজ, এটা হ্যাঁ, পয়েন্টার কই, এই যে এই পুরাটা হচ্ছিল আমাদের ম্যাকলস কার্টিলেজ। হ্যাঁ, ম্যাকলস কার্টিলেজ, ম্যাকল কার্টিলেজের আবার কিছু ডর্সাল পোরশন আছে, কিছু ভেন্ট্রাল পোরশন আছে, এইভাবে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এরা কিন্তু এই যে ফেসের সাইডে যে বোনস গুলা সবগুলাই দিচ্ছে, যেমন ম্যাক্সিলা, জাইগোমেট্রিক, টেম্পোরাল বোন, ম্যাকলস কার্টিলেজ। হ্যাঁ, ম্যাকলস কার্টিলেজ তো থাকবে, ম্যাকলস কার্টিলেজ তো থাকবে কি, ম্যাকলস কার্টিলেজ ডিসঅ্যাপিয়ার করে যায়, এবং ম্যাকলস কার্টিলেজটাকে এক্সিস ধরে তার সারাউন্ডিং মেসেনকাইমাল টিস্যু প্রলিফারেট করে কি দিতেছে, ম্যান্ডিবল দিতেছে, ম্যান্ডিবল। এবং এই মিডল ইয়ার ক্যাভিটিতে আমাদের 3টা বোনস থাকে, মেলিয়াস, ইনকাস এন্ড স্টেপেস। এর মধ্যে দুইটা মেলিয়াস এন্ড ইনকাস, ছবিটা যদি দেখো তাহলে তোমার বোনস গুলো মনে রাখার সুবিধা হবে, আর ফেসের বোনস গুলোর নাম যদি মনে রাখো,
হ্যাঁ, এখানে লেক্রিমাল ন্যাজাল যেটা প্রিএক্সিলা আছে, ওকে। তারপরে ছিল মেক্সিলা জাইগোমেটিক থাকে, নিচে ম্যান্ডিবল থাকতেছে, মিডল ইয়ার ক্যাভিটিতে মেলিয়াস এবং ইনকাস থাকতেছে। এগুলো হচ্ছিল ফার্স্ট আর্চ ডেরিভেটিভস অফ স্কেলেটাল সিস্টেম, কিছু লিগামেন্ট হয়, হ্যাঁ। এবং সেকেন্ড আর্চ থেকে কি হইতেছে, সেকেন্ড আর্চ হলো মিডল ইয়ার ক্যাভিটি থেকে শুরু করো, আরেকটা ছোট ওসিকল থাকে স্টেপিস, তারপর হবে স্টাইলয়েড প্রসেস, এবং নিচের দিকে আমার এটা হায়ার্ড বোন, হায়ার্ড বোনের উপরের অংশটুকু করবে। তাহলে হায়ার্ড বোনের উপরের অংশটুকু কি আসছে, এই যে আপার পোর্শন অফ দ্য বডি অফ দ্য হায়ার্ড বোন এন্ড লেসার হর্ন, এই যে এই কয়টা জিনিস আমাদের আসতেছে ছিল সেকেন্ড আর্চ থেকে। সেকেন্ড আর্চ থেকে স্টেপেস, স্টাইলয়েড প্রসেস, স্টাইলয়েড লিগামেন্ট, এবং হচ্ছিল হায়ার্ড বোনের উপরে আসছে হচ্ছিল লেসার হর্ন এন্ড বডি, আপার পোর্শন অফ দ্য বডি অফ দ্য হায়ার্ড বোন। এটা আসতে হচ্ছিল আমাদের সেকেন্ড আর্চ ডেরিভেটিভস অফ স্কেলেটাল সিস্টেম। ছবি দেখে যদি মনে না রাখো, ছবি দেখে সাথে নিয়ে যদি না পড়ো, এই টেবিল কিন্তু মুখস্থ হবে না। এই টেবিল প্রফেও আসে, আবার এমনিতেও আসে, ওকে। আচ্ছা, থার্ড আর্চের মধ্যে আসছে কি আমাদের গ্রেটার হর্ন, নিচের টুক, হায়ার্ড বোনের নিচের টুক আসবে, গ্রেটার হর্ন এন্ড লোয়ার পোর্শন অফ দ্য বডি অফ দ্য হায়ার্ড বোন, ওকে। আর ফোর্থ আর সিক্স একত্রে তোমরা পড়ে ফেলবা, মেইনলি হচ্ছে এখানে লেরিঞ্জিয়াল কার্টিলেজ গুলা, লেরিঞ্জিয়াল কার্টিলেজ। ফোর্থ এন্ড সিক্স আর্চের ডেরিভেটিভ হচ্ছে লেরিঞ্জিয়াল কার্টিলেজেস। তাহলে ছবি দেখে দেখে স্কেলেটাল সিস্টেমের ডেরিভেটিভস গুলা পড়তে হবে, কোশ্চেন থাকবেই এখান থেকে, ঠিক আছে। এটা ল্যাংম্যানের একটা টেবিলের ছবি, এটা তোমার পুরাটাই মুখস্থ করতে হবে তুমি যদি ভেঙে ভেঙে পড়ো। মাসেল গুলা কি আসছে, ফার্স্ট আছে মাসেল গুলা, মাসেল অফ মাস্টিকেশন, মাসেল অফ মাস্টিকেশন যদি তোমার পড়া হয় তুমি মাসেল গুলা পড়ে ফেলবা, আর অন্য কিছু কিছু মাসেল আছে। সেকেন্ড আছে হলো ফেসিয়াল নার্ভ, সো মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন, আর সাথে আর কিছু আছে, কিন্তু মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন দিলেই কিন্তু তুমি অনেকগুলো শিখে গেলা। থার্ড আছে অ্যাক্টিভ মাসেল, স্টাইলোফ্যারিঞ্জিয়াস, এবং ফোর্থ আছে তোমার এগুলো একটু একটু মুখস্থ করতে হবে, পুরাটা থাকে না, ক্রিকোথাইরয়েড, ল্যাবাটর প্যালাটিনি, কনস্ট্রিক্টর অফ দ্য ফেরিংস এন্ড intrinsic muscle of the larynx. These are the muscle. So তোমার যদি write down the derivatives of pharyngeal arches আসে, তাহলে নার্ভ, মাসেল এবং স্কেলেটল লিখতে হবে। এই ক্ষেত্রে এটা লিখে না অনেকেই, না লিখলেও সমস্যা নেই, আমরা উল্লেখ করে দিই, হ্যাঁ, নার্ভ, মাসেল এবং স্কেলেটল। তারপর দেখো, আমি বেশি নাই, আমি একটু দ্রুতই চলে যাচ্ছি। পাউচের ডেরিভেটিভস গুলা, হ্যাঁ, পাউচের ডেরিভেটিভ গুলো ফার্স্ট যে পাউচটা থাকতেছে, হ্যাঁ, ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল যে পাউচ, এখানে হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটি তৈরি করবে। এটা ফ্যারিঙ্গোটিম্পানিক টিউব বা মিডল অডিটরি টিউব, এবং হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটিটা তৈরি করবে। কে তৈরি করবে? ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল পাউচ এটা তৈরি করতেছে। আর সেকেন্ডটা তুমি ছবি দেখে দেখে মনে রাখবা। সেকেন্ড হচ্ছে টনসিল। কি টনসিল? প্যালাটাইন টনসিল তৈরি করবে, আর অন্য কিছু দরকার নেই, একটা পড়লেই হবে। থার্ড যেটা থাইমাস এন্ড ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, কারণটা কি, এই ইনফিরিয়রটা নিচে মাইগ্রেট করে এটা অরিজিনালি অ্যাডাল্ট লাইফের যে লোকেশন ওই অনুসারে নাম করা হয়েছে ইনফিরিয়র প্যারাথাইরয়েড। আর ফোর্থটা হচ্ছে হলো সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আলটিমো ব্রাঙ্কিয়াল বডি এন্ড সিসেল অফ দ্য থাইরয়েড, ঠিক আছে, দুইটা আলটিমো ব্রাঙ্কিয়াল এন্ড সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তুমি ছবি দেখে মনে রাখলে তোমার মনে থাকবে, নতুবা মনে থাকবে না। ফার্স্ট হচ্ছে আমরা বলছি যে অডিটরি টিউব করতে পারে, মিডল ইয়ার ক্যাভিটি করতে পারে। সেকেন্ড হচ্ছে প্যালাটাইন টনসিল, থার্ডটা থাইমাস প্লাস ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, ফোর্থটা সুপিরিয়র প্যারাথাইরয়েড এন্ড আলটিমো ব্রাঙ্কিয়াল বডি। এটা হচ্ছে ডেরিভেটিভ দিতেছে। ক্লেফটের ডেরিভেটিভস কি? ক্লেফটের ছিল সবগুলা ক্লেফট কি হয়, এই যে ফার্স্ট ক্লেফটটা বাদ দিলে সেকেন্ড ক্লেফটে যেটা আছে এটা কি করতেছে, সেকেন্ডটা
থার্ড ফোর্থ এগুলোর উপরে ওভারহ্যাং করে এটা কি করতেছে অবলিটারেট করে দেয় এবং এটা ডিসঅ্যাপিয়ার করে যায়। থাকে শুধুমাত্র প্রথমটা ফার্স্ট ক্লেপটা, এবং এই ফার্স্ট ক্লেপটা আমাদের দিতেছে ছিল এক্সটার্নাল অডিটরি মিয়েটাস। এক্সটার্নাল অডিটরি মিয়েটাস যেখানে মেমব্রেনটা এখানে টিম্পানিক মেমব্রেন তৈরি করে, তাহলে তার বাইরের যে লাইনিংটা আউটার এক্টোডার্মাল লেয়ার ও লাইনিং অফ দ্য টিম্পানিক মেমব্রেন। সো ফার্স্ট ক্লেপটা থেকে শুধু আমরা ডেরিভেটিভ পাইতেছি, কি পাইতেছি এক্সটার্নাল অডিটরি মিয়েটাস or outer ectodermal layer of the tympanic membrane। ঠিক আছে, এখন দেখো মেমব্রেনের ডেরিভেটিভস কিছুই না, শুধু টিম্পানিক মেমব্রেন। এই যে মেসোডার্মাল কোর ছিল টিম্পানিক মেমব্রেন, আর পাউচ থেকে ভিতর থেকে এন্ডোডার্মাল লাইনিং আসতেছে, আর বাইরে ক্লেপ থেকে এক্টোডার্মাল লাইনিং আসতেছে, আর বাকি সবগুলো অবলিটারেটেড হয়ে যায়। এখন দেখো মাইগ্রেশন দেখি আমরা। এই যে থার্ড পাউচে ছিল আমাদের থাইমাস আর কি ছিল, হ্যাঁ সরি থাইমাস না, হ্যাঁ আর ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ছিল। ঠিক আছে, এখন দেখো এটা কি করতেছে, এই যে এটা একটা ডর্সাল উইং থাকে, একটা ভেন্ট্রাল উইং থাকে। হলুদটা যেটা আমরা দেখতেছি দিস ইজ দা ডর্সাল উইং থেকে আমাদের তৈরি হচ্ছিল ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই যে এই জায়গাটার মধ্যে দেখবা ডর্সাল উইংটাই ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এবং তার কিন্তু মাইগ্রেট করে কি করতেছে থাইরয়েড গ্ল্যান্ডের নিচের দিকে পিছনের দিকে থাকতেছে। আর থাইমাসটা আরো মাইগ্রেট করে এটা একদম সুপিরিয়র মিডিস্টিনামে গিয়ে সে সেটেল করে। ওকে, আর তোমার ফোর্থ আছে যেটা আছে ওটা ডর্সাল উইং থেকে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড করতেছে, ও লেভেলে থাকে, সোজা কথা, ও বেশি মাইগ্রেট করে না। হ্যাঁ, ফোর্থটা সুপিরিয়র, যেরকম উপরেরটা খুব অনেকটা মাইগ্রেট করে নিচে চলে গেছে থার্ড পাউচ থেকে, আর ফোর্থ পাউচ থেকে আমাদের সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাও মাইগ্রেট করে সে সুপিরিয়রলি পোস্টেরিয়র সারফেস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডে সে সেটেল করে। আরেকটা রয়ে যায় ফোর্থ বা সিক্সথ, যেটা আমরা বলতেছি আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি। এর মাইগ্রেট করে থাইরয়েড গ্ল্যান্ডে চলে যায়, গিয়ে আর কি করতেছে সি সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড এটা কি দেয়, ক্যালসিটোনিন দেয়। হ্যাঁ, ক্যালসিটোনিন কি করে, স্যার ক্যালসিয়াম ফসফেটের ব্যালেন্স, হ্যাঁ ক্যালসিয়াম এন্ড ফসফেট, হ্যাঁ that involved in the regulation of the calcium level in the blood। ঠিক আছে, সি সেল অফ দ্য থাইরয়েড হিস্টোলজিতে পড়বা তোমরা। হ্যাঁ, ঠিক আছে, বা প্যারাফলিকুলার সেল অর সি সেল, হ্যাঁ হিস্টোলজিতে পড়াবে। ঠিক আছে, তাহলে দিস মানে এই যে মাইগ্রেশন অফ দ্য থাইমাস প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এন্ড আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি, এদের পজিশন যে চেঞ্জ হচ্ছে সেটা বললাম। আর ক্লেফট গুলো আমরা কি বলছি, ফার্স্টটা বাদে বাকি সবগুলো অবলিটারেট হয়ে যায়, কারণ সেকেন্ডটা থার্ড ফোর্থ ফিফথ বা এগুলোর উপরে কি ওভারহ্যাং করে বাইরের সাইডে আমাদের পুরা ক্লেফট গুলাকে বন্ধ করে দেয়। যদি না করতে পারে, হ্যাঁ যদি এই যে সেকেন্ডটা যদি না করতে পারে, যদি কিছুটা রয়ে যায়, তাহলে ওরা কি ফর্ম করতে পারে, if the second phalange fails to grow, যদি গ্রো করতে না পারে, তাহলে ওরা কি করতেছে ভিতরে একটা ক্যাভিটি থেকে যেতে পারে, ফ্লুইড থাকতে পারে। এটা হচ্ছে সার্ভাইকাল আমরা সিস্ট বা ব্রাঙ্কিয়াল সিস্ট তৈরি করতে পারে। যদি একটা কমিউনিকেশন থাকে বাইরের সাইডে, এটা হচ্ছে আমরা তাহলে ব্রাঙ্কিয়াল ফিস্টুলা বলতে পারি। এবং they develop along the anterior border of the sternocleidomastoid muscle। ওকে, এবং তারা anterior border of the sternocleidomastoid muscle এটা ওপেন করে, নাও করতে পারে, জন্মের সময় নাও থাকতে পারে, কিন্তু লেটার ইন দ্য লাইফ এগুলা থাকতে পারে। ঠিক আছে, এখন দেখো আমরা শেষ করে দিব, একটু সামারাইজ যদি আমরা করি, আমরা বলতেছি all the pharyngeal arches are supplied by the nerve except first arch which is supplied by the two nerves। যদিও আমরা প্রথম ফার্স্ট আর্চে বলে আসছি ম্যান্ডিবুলার বা ম্যাক্সিলারি বা ট্রাইজেমিনাল নার্ভ বলে আসছি, কিন্তু মিডিলার ক্যাভিটির দিকে গেলে আমরা আরেকটা নার্ভ পাই ফার্স্ট, এটা হচ্ছে কর্ডা টিম্পানি, and কর্ডা টিম্পানি is the nerve of the facial।
তাহলে দুইটা নার্ভ হয়ে গেল। হ্যাঁ, এটা আর্চ পড়ানোর সময় আমাদের আর বলা হয় না, এই জন্য আমি এখানে আবার রেখেছি। হ্যাঁ, all the pharyngeal arches are supplied by one nerve except first arch, which is supplied by two nerves, trigeminal and chorda tympani nerve. Number two, all the pharyngeal membrane disappear except first. এটা কি দেয়? tympanic membrane. Good. হ্যাঁ, ফার্স্ট আর্চ। সব ক্লেফট চলে যায়, একটা থাকে ফার্স্ট ক্লেফট। ফার্স্ট ক্লেফট কি দিতেছে? এক্সটার্নাল অডিটরি মিয়েটাস। হ্যাঁ, পাউচও আছে, দেখো। আচ্ছা, পাউচ না, কার্টিলেজ আছে। কার্টিলেজ অফ দ্য ল্যারিংস ডেভেলপ ফোর্থ এন্ড সিক্সথ আর্চ এক্সেপ্ট এপিগ্লোটিস। এই জিনিসটা একটু মনে রাখো, যেটা এপিগ্লোটিস ইজ অলসো কার্টিলেজ অফ দ্য ল্যারিংস ফ্রম দ্য কডাল পার্ট অফ দ্য হাইপোব্রঙ্কিয়াল ইমিনেন্স। এটা আমরা পরে দেখবো, হাইপোব্রঙ্কিয়াল ইমিনেন্স থেকে আসতেছে। তাহলে ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ সবগুলোই আমরা ফোর্থ আর সিক্সথ আর্চ থেকে বললো, এখানে কিন্তু এপিগ্লোটিসটা বাদ গেছে। আর মেমব্রেন এবং ক্লেফটের তেমন একটা ডেরিভেটিভস নাই, একটা একটা করে। পাউচের ক্ষেত্রে কিছু ডেরিভেটিভস আছে, হ্যাঁ, ওটা ছবি দেখে দেখে আমরা পড়লে হয়ে যাবে। সবচেয়ে কঠিন হচ্ছে হলো আর্চ। আর্চের সবকিছু ডেরিভেটিভসই আছে। ঠিক আছে, এনি কোশ্চেন? নো স্যার। নো স্যার। ওকে, ঠিক আছে, ভালো থেকো তোমরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।